লাস্টের দিকে ক্রোয়েশিয়া ওয়াজ ফায়ারিং গানস, পেরিসিচ মানে এই লোকটা মানে ওয়ার্ল্ড কাপ আসলে হিল স্কোর, হিল অ্যাসিস্ট, হিল স্কোর। কিন্তু লাস্টের যে ড্রামাটা হলো, এমিলি ভাই আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে মানে এই যে স্নিকো দিয়ে যে দেখা গেল যে গোলটা বাতিল করে দেওয়া হলো, হোয়াট হ্যাপেন, মানে কি কারণে এই গোলটা বাতিল হলো, কেন এই রকম লাস্ট মোমেন্ট ড্রামা আমরা দেখলাম? থ্যাংক ইউ আনন্দ ভাই অ্যাগেন। আপনি যদি গোলটা বাতিলের জায়গাটাতে আমি আসি, আপনি দেখবেন যে বক্সের ভিতরে সাধারণত যদি অপোনেন্টের টাচ লাগে আর আপনি যদি ফ্রি আপনার কাছে বল চলে আসে, দ্যাট মিনস দ্যাট ওয়াজ নট অফসাইড। হ্যাঁ, যদি অপোনেন্টের টাচ লেগে আসে, বাট যদি আপনার প্লেয়ারের টাচ লেগে আবার যদি অপোনেন্টের টাচ লাগে তখন যদি আসে, দ্যাট উইল বি অফসাইড। আপনি যদি দেখেন প্রথমে কিন্তু তাদের একটু স্লিট টাচ লেগেছিল, দেন ভিগের মাথায় লেগে দেন কিন্তু আপনার তাদের প্লেয়ারের কাছে গিয়েছে, পরে গিয়ে ভার্জিয়াল কিন্তু ওটা ফিনিশ করেছে। দ্যাটস, এটা কিন্তু বারবার ভিআর দেখাচ্ছিল। হ্যাঁ, সো কনফিউশন ছিল, সেটা কিন্তু ভিআরে গিয়ে সে কনফিউশনটা দূর করেছে, বিকজ স্লিট টাচ ছিল। হ্যাঁ, সো ওই টাচের কারণে কিন্তু আলটিমেটলি অফসাইডটা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো ধরে নিয়েছিল যে এটা অফসাইড কীভাবে দিল। হ্যাঁ, বাট ইট ওয়াজ জেনুইন অফসাইড ছিল, বিকজ এই মোমেন্টে, এই নাটকীয় ম্যাচে ভিআর বা রেফারি কোনো রকমের কোনো কনফিউশন রেখে কিন্তু ডিসিশন দিতে পারবে না। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন 10 মিনিটস এক্সট্রা টাইম দিয়েছে, বাট ম্যাচ কিন্তু চলে গিয়েছিল অলমোস্ট 16 বা 17 মিনিটে গিয়ে। সো বিকজ ওই টাইমের কারণেই কিন্তু ম্যাচটার আসলে ডিউরেশনটা কিন্তু দেরি হয়েছে। সো ইটস জেনুইন অফসাইড। বাট এইবারের ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে রেফারিদের কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে তারা এখনও কনফিউশন তৈরি করে ফেলেছে। ভিআরও আমার কাছে মনে হয় যে প্রপার তারা আসলে এক্সিকিউট করতে পারছে না। ইভেনচুয়ালি যদি কঙ্গো ইংল্যান্ডের ম্যাচটা দেখেন, যেহেতু আমি একজন স্ট্রাইকার ছিলাম, কঙ্গোর গোলকিপার যখন হ্যারিকেনের বলটা যদি আপনি দেখেন, হ্যাঁ, যেটা হচ্ছে যে বক্সের ভিতরে যখন আপনি টাচ করবেন, বলে আপনি টাচ করবেন অ্যাজ এ স্ট্রাইকার, এবং গোলকিপার এসে যদি বল টাচ না করে যদি আপনার পায়ের সাথে সামহাও টাচ হয়, দ্যাট উইল বি মাস্ট পেনাল্টি। তো ওইটা কিন্তু রেফারি ভিআরও যায়নি, সে সরাসরি খেলাটাকে কন্টিনিউ করেছে। সো এরপরে হয়তো ইংল্যান্ড হারলে হয়তো এটা নিয়ে হয়তো অনেক কথা হতো। হ্যাঁ, রেফারি ওয়াজ সো লাকি যে ইংল্যান্ড ম্যাচটা জিতছে আর কি। মেহেদী ভাই, আপনার কাছে আসবো, কিন্তু আপনি একটা খুবই ইম্পর্টেন্ট আলাপ তুলছেন, সেটা হচ্ছে অ্যাজ আ স্ট্রাইকার, মানে স্ট্রাইকারদের ইনস্টিংটা আসলে কীরকম থাকে। ধরেন হ্যারি কেইন জানেন যে মানে হি ক্যানট কন্ট্রোল দ্য বল, সো মানে তিনি যদি তার বডি পজিশনটাকে মানে একটু নুয়ে ফেলেন, আসলে রেফারি তখন কিভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করে? মানে আমরা জানি তার সাথে কন্ট্যাক্ট হবে এবং বলটা প্লে করার পর বলের সাথে কোনো সংযোগ আসলে ওখানে এমপাসির থাকার কথা না। এমপাসি আসলে বলটা ক্লিয়ার করতে গিয়ে হ্যারিকেনের পায়ে রাখলেন, রেফারি ইন্টারপ্রেট করলেন যে আসলে হ্যারিকেন ডাইভ দিয়েছেন। মানে এখানে কি এই ধরনের সিচুয়েশনে মানে ইজ ইট লাইক আ 50-50 কল, মানে স্ট্রাইকার্স এন্ড থেকে এবং রেফারির ফিফার দিক থেকে? কারণ সাইমন ভাইয়ের দেখছিলাম, অ্যানালিসিস দেখছিলাম, তিনি বলছেন যে ফিফা বেসিক্যালি খুব ভালো মতো রেফারিদেরকে এই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে যে কোন স্ট্রাইকার কীরকম ইনস্টিংক্টলি এই ধরনের কাজ করতে পারেন। সো এইটা কি মানে একটা মানে মানে কয়েনের মতো, কখনো আপনি সুবিধা পাবেন, কখনো সুবিধা পাবেন না, ব্যাপারটা কি এরকম? এক্স্যাক্টলি, টু দ্য পয়েন্টে যদি আসে দেখেন, ভিআর আসা আগে পর্যন্ত রেফারিদের পারফেকশন ছিল অলমোস্ট 98%। হ্যাঁ, ভিআর আসা পর্যন্ত, ভিআর যখন চলে আসছে, দ্যাট মিনস এখনও কিন্তু 100% আপনি কারেকশন করতে পারেননি, 99% সামথিং কারেকশন হচ্ছে, এখনও কিছু কনফিউশন রয়ে গিয়েছে। হ্যাঁ, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু মেন ডিসাইডার কিন্তু রেফারি। হ্যাঁ, রেফারি যদি ভিআরে গিয়ে মনে করে যে এটা পেনাল্টি হয়নি, সে কিন্তু সেই ডিসিশনটা দিতে পারবে, বিকজ মেইন অথরিটি কিন্তু এখনও রেফারির কাছে। হ্যাঁ, সো ওইটা হলো যে অ্যাজ এ স্ট্রাইকার একটা জায়গায় কিন্তু স্ট্রাইকারদের একটা বড় বেনিফিট আছে, যেটা হলো যে বক্সের ভিতরে আপনি যখন যাবেন, আপনি আননেসেসারি ড্রাইভ দিলে সেটা আপনি অটোমেটিক ধরা খেয়ে যাবেন। বাট আপনি যদি বল কোনোভাবে টাচ করে ফেলতে পারেন, দ্যাট মিনস গোলকিপার আসার আগে যদি বল টাচ করেন, গোলকিপার সামাও আপনাকে কোনোভাবে যদি ক্লাশ করে, দ্যাট উইল বি মাস্ট পেনাল্টি। সো বিকজ বল টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওইটা হয়তো রেফারি অ্যাভয়েড করে গিয়েছে, বিকজ রেফারি হয়তো দেখেছে যে সে শুরুতেই ভিআর কল না করেই সে পেনাল্টিটা কিন্তু কন্টিনিউ করেনি, সে খেলাটাকে কন্টিনিউ করে গিয়েছে। তো এই ধরনের কনফিউশন কিন্তু এখনও রয়ে গিয়েছে। আজকেও তো একই ঘটনা ঘটলো, যেটা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম কনভার্ট করলেন, ওই পেনাল্টি ডিসিশন নিয়ে লুকা মদ্রিচরা কিন্তু বলছেন যে খুবই ইনকনসিস্টেন্ট একটা ব্যাপার। এক্স্যাক্টলি সেম, আমি ওই পয়েন্টে আসলাম যে ওটা হলো যে দেখেন, ওইটা কিন্তু ভিগাকে কিন্তু আপনি যদি দেখেন, হ্যাঁ, ওটা ইটস এ জেনুইন পেনাল্টি। হ্যাঁ, বিকজ বক্সের ভিতরে এখন আপনি কোনো রকমের তাদেরকে টাচ করতে পারবেন না, অ্যাট দ্য সেম টাইম সে টাচের পরিমাণটা কোন পর্যায়ে যাবে। হ্যাঁ, সো ওখানে কিন্তু সে পুরোটাই ধরে ফেলেছিল। সো জেনুইন পেনাল্টি। এক্স্যাক্টলি মেহেদী ভাই, আমরা জানি যে ক্রোয়েশিয়া বাদ পড়ে গেছে, উই কুড হ্যাভ টকড অ্যাবাউট দ্য ক্রোয়েশিয়ান হিরোইক্স, কিন্তু আলটিমেটলি পর্তুগালকে নিয়ে কথা বলতে হচ্ছে। ডিড পর্তুগাল কনভিন্স ইউ টুনাইট? টুডে মানে ডেফিনেটলি প্রথম হাফটা যেরকম খেলেছে, অ্যাটাকিং যে ফ্লোটা ছিল মাচ বেটার দেন দ্য প্রিভিয়াস গেমস। আমার মনে হয়েছে যে মিডফিল্ড কানেকশনগুলো আর একটু গ্রো করছে,
পাসিং লেনগুলো আরো তাড়াতাড়ি ওপেন হচ্ছিল। মেইনলি মনে হয়েছে আরো ভাইব্রেন্ট একটা পর্তুগাল সাইড, এবং ফার্স্ট হাফ দেখলে আমার মনে হয়েছে পর্তুগাল ডিজার্ভ দিস গেম, যে ক্রোয়েশিয়া আসলে তেমন কিছু করে নাই, কিন্তু এট দি এন্ড Second যেভাবে আসলে কামব্যাকটা করলো, and ওরাও যে অ্যাটাকিং প্লেয়ার দেখাইছে, লাইক শেষের দিকে মানে ওয়েভ আফটার ওয়েভ অফ কোভাচিচের শট, তারপর কোভাচিচ আরো চান্স কোভাচিচের শটটা স্পেশালি আমি Specially. বলবো যে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোল হতে পারতো এবারের ওয়ার্ল্ড কাপের। খুবই এক্সাইটিং গেম। পেনাল্টিটা এমিলি ভাইও বলছে যে পেনাল্টি বাই দ্য বুক, না, it's a এটা genuine- আসলেই পেনাল্টি, কিন্তু খুবই সফট লাগছে, লাইক দ্য ওয়ে হি ওয়েন্ট ডাউন। মনে হয়েছে যে বাট হোয়াট ক্যান দ্য রেফারি ডু, মানে যদিও হি ওয়েন্ট ডাউন ইজি, কিন্তু বাই দ্য রুলস তো আসলে এটা পেনাল্টি। না, ডেফিনেটলি এখানে একজন ইন্টারেস্টিং নো অফেন্স টু যাদের মাথায় চুল নাই তাদের জন্য নো অফেন্স, বাট মানে গ্যাস দ্য মিস্ট্রি, তার কথা হচ্ছে টাক মাথার প্লেয়াররা ভিআর সুবিধা পাবে, চুলও নাই তাই বলের টাচও নাই, অফসাইডও নাই, নাকি তার যে গোল ক্লেম করতে পারবে না। সেটা ক্লেম করতে পারবে না, দ্যাট ইজ ট্রু। কিন্তু এমনি ভাই, লাইক মানে আপনিও আসলে ন্যাশনাল টিম থেকে রিটায়ার করেছেন, সো রিটায়ারমেন্ট কল করাটা না খুবই ডিফিকাল্ট একটা ডিসিশন, যেটা আসলে লুকা মদ্রিচ নিবেন কি না আমরা এখনো জানি না। লুকা মদ্রিচ এখনো চেতে আছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন পেনাল্টি ডিসিশন নিয়ে, অ্যান্ড দ্য ওয়ে দে ওয়েন্ট আউট, বাট হোয়াট আ ক্যারিয়ার মানে হয় রোনালদো নয়তো লুকা মদ্রিচের বিদায়টা নিশ্চিতই ছিল আজকে। তিনি রিটায়ার করেন বা না করেন, মানে লুকা মদ্রিচের ক্যারিয়ারটা তো ওয়ার্থ সেলিব্রেটিং আসলে। অফকোর্স আপনি যদি দেখেন লাস্ট 20 ইয়ার্স হ্যাঁ। টটেনহাম হটস্পারের পর তার দীর্ঘ একটা সময় কিন্তু রিয়াল মাদ্রিদে খেলেছে। আমি যদি ভুল না করি 5টা চ্যাম্পিয়ন্স পাঁচটা Champions League। উইনার। সো ইটস আনবিলিভেবল, এবং সেখানে তার কন্ট্রিবিউশনটা দেখতে হবে কোন লেভেলে ছিল। হ্যাঁ, সো অ্যাজ এ টিম প্লেয়ার আমার কাছে মনে হয় যে লুকা মডরিচের মতো মিডফিল্ডার লাস্ট 10 to 15 ইয়ার্স আমার কাছে মনে হয় যে বিশ্ব ফুটবলে কয়জন আছে সেটা আমি হয়তো বলতে পারবো না। আফটার জাবি ইনিয়েস্তার পরে আমার কাছে মনে হয়েছে যে একদম আপনি যদি দেখেন কনসিস্টেন্সির জায়গায়, আমরা তো মিডফিল্ডারদেরকে আসলে অনেকভাবে ক্যালকুলেটিভ করি, বাট লুকা মডরিচকে কিন্তু আপনাকে ক্যালকুলেটিভ করতে হবে ডিউ টু তার পারফরমেন্স। হ্যাঁ, বিকজ শি ইজ ভেরি কনসিস্টেন্সি। রিয়াল মাদ্রিদ, টটেনহাম হটস্পার তো তাকে আসলে যেভাবে আসলে প্রডিউস করেছে, তারপরেই তো রিয়াল মাদ্রিদ তাকে আসলে নিয়েছে। তো আমি বলবো যে অ্যাজ এ প্লেয়ার আউটস্ট্যান্ডিং, মিডফিল্ডে আসলে কন্ট্রোল করা, সামনের দিকে প্লেয়ারদের স্ট্রাইকারদের সাথে লিঙ্ক আপ করা, ডিফেন্সিভ অর্গানাইজেশনের সময় মিডফিল্ডে এসে আসলে প্রপার ব্লকটা তৈরি করা। একটা সময় তো আমার কাছে মনে হচ্ছে পুরো মাঠটাই লুকা মডরিচকে আমরা দেখতাম যখন তার প্রাইম টাইমটা ছিল। হয়তো শেষের দিকে যখন একটু এজ হয়ে গেছে তখন খেলার প্যাটার্নে চেঞ্জ আসছে, বাট লুকা মডরিচের প্রাইম টাইমটা যদি আপনি একটু রিমাইন্ড করেন যে সে আসলে কোনভাবে মানে মাঠের কোন জায়গাটায় সে থাকতো না। সো লুকা মডরিচ দ্যাট প্লেয়ার আমার কাছে মনে হয় যে জিদানের পরে যদি আপনি যদি কোনো কোয়ালিটি মিডফিল্ডারের কথা বলেন, আমি বলবো যে লুকা মডরিচের নাম আপনার সবার আগে নিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। লুকা মদ্রিচের বিদায়টা আসলে খুব ভালো হলো না বলা ঠিক না। লুকা মদ্রিচকে আমরা এর আগেও বিদায় দিয়েছি 18-তে কিংবা 22-এ। সে সময়ও তিনি মানে যেভাবে নিজের ক্যারিয়ারটাকে প্রগ্রেস করে নিয়ে গেছেন, রিয়াল মাদ্রিদ পর এসি মিলানে খেলছেন, সেটা আমাদের জন্য একটা দেখার সৌভাগ্য যে আমরা অ্যাটলিস্ট এসি মিলানে তাকে দেখতে পারবো। এখন ইউরোর কোয়ালিফায়ারে তিনি খেলেন কিনা আমরা জানি না, সেটা লুকা মদ্রিচ হয়তো নিজেই কিছু একটা বলতে পারেন, বাট what a career, worth celebrating.